সবাইকে উচ্চ মাধ্যমিক দর্শন ক্লাসে স্বাগত। আজকের ক্লাসে আলোচনা করব 2024 সালে উচ্চ মাধ্যমিকের যে WBHE টেস্ট পেপার বেরিয়েছে, সেই টেস্ট পেপারের পেজ নাম্বার G2 পেজের যে 16টি এসিকিউ কোশ্চেন আছে সেগুলি আলোচনা করব। 1. অবরোহ যুক্তি কাকে বলে? যে যুক্তিতে সিদ্ধান্ত এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে অনিবার্য হয়ে নিঃসৃত হয় এবং সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে ব্যাপকতর হয় না, তাকে বলে অবরোহ যুক্তি। অথবা যুক্তির আকারগত বৈধতা কাকে বলে? যে যুক্তির সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে নিয়মমাফিকভাবে নিঃসৃত হয় সেই যুক্তি আকারগতভাবে বৈধ হয়। 2. বিপরীত বিরোধিতা ও বিরুদ্ধ বিরোধিতার মধ্যে পার্থক্য দেখাও। বিপরীত বিরোধিতার ক্ষেত্রে বিরোধী বচন দুটির মধ্যে কেবলমাত্র গুণগত পার্থক্য থাকে, অপরদিকে বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে বিরোধী বচন দুটির মধ্যে গুণগত ও পরিমাণগত উভয় প্রকার পার্থক্য থাকে। অথবা মানুষ অসৎ হতে পারে, অসম বিরোধী বচন নির্ণয় করো। দেখো, মানুষ অসৎ হতে পারে, এটা বচন করলে আয় বচন হবে। কোনো কোনো উদ্দেশ্য মানুষ, তাহলে কোনো মানুষ হয় অসৎ, এর অসমবিরোধী বচন হবে। দেখো, অসমবিরোধিতা হয় এ আর আয় বচনের মধ্যে, যেহেতু আয় বচন হয়েছে সেহেতু এর অসমবিরোধী বচন হবে এ বচন। তাহলে এলেপ করে এ বচন দিয়ে লিখব, সকল মানুষ হয় অসৎ। 3. গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের এমপি আকারের একটি উদাহরণ দাও। দেখো, এমপির আকার হবে পি ইমপ্লাইজ কিউ, পি অতএব কিউ। এর উদাহরণ হবে, যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে। অপদান আশ্রয় বাক্য বৃষ্টি হয়েছে, সিদ্ধান্ত মাটি ভিজেছে। দেখো, বৃষ্টি হয় এটা পূর্বজ্ঞ, আর মাটি ভিজবে এটা অনুর্জ্ঞ। বৃষ্টি হয় আর বৃষ্টি হয়েছে একই কথা, তাহলে এটা পি, আর মাটি ভিজেছে মাটি ভিজবে একই কথা, তাহলে হচ্ছে কিউ। তাহলে এর সাংকেতিক আকার হবে পি ইমপ্লাইজ কিউ, পি অতএব কিউ। 4. অনুক শিকাজনিত দোষ কখন ঘটে? যখন প্রাকল্পিক ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যে অনুর্গকে অপদান আশ্রয় বাক্যে স্বীকার করে সিদ্ধান্তে পূর্বকে স্বীকার করা হয়, তখন যে দোষ ঘটে তাকে অনুক শিকাজনিত দোষ বলে। অথবা একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কি দোষ হয়? বিকল্প স্বীকারজনিত দোষ হয়। 5. উভয় বচন একসঙ্গে সত্য নয়, এটি কোন বিরোধিতার সত্যতার নিয়ম? বিরুদ্ধ বিরোধিতার। 6. আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি কী? যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। অথবা সকল মানুষ হয় অপূর্ণ জীব বচনটির বিবর্তিত বচনটি কী? দেখো, এটা হচ্ছে এ বচন, তাহলে একে বিবর্তিত করলে ই বচন হবে, কোনো মানুষ নয় পূর্ণজীব। 7. অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে? কোনো একটি বচনের মাধ্যমে যদি কোনো একটি বিশেষ বস্তু অথবা ব্যক্তির অস্তিত্ব ঘোষণা করা হয় তাকে বচনের অস্তিত্বমূলক তাৎপর্য বলে। 8. শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে? যে শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব নেই তাকে শূন্যগর্ভ শ্রেণী বলে। অথবা সকল দার্শনিক হন জ্ঞানী, এই বচনটিকে ভেনচিত্রে প্রকাশ করো। দেখো, এটা হচ্ছে এ বচন, এর উদ্দেশ্য আর বিধেয়পদ উল্লেখ আছে, তাহলে এর বুলীয় ভাষ্য হবে এস পির মাথায় বার ইকুয়াল টু 0। তাহলে ভেনচিত্র হবে এই রকম, যে দুটো বৃত্ত হবে, একটা এস বৃত্ত আর একটা পি বৃত্ত। তাহলে এটার নাম এস, এটা পি,
এখানে এসের মাথায় বার, এখানে পির মাথায় বার। তাহলে এস পির মাথায় বার ইকুয়াল টু 0 হলে যার মাথায় বার চিহ্ন থাকে সেই বৃত্ত বাদ চলে যায়। তাহলে এখানে পির মাথায় বার চিহ্ন, তাহলে পি বৃত্ত বাদ, তার পাশে কী হবে, ছায়াবৃত্ত হবে। নয়, প্রদত্ত বাক্যটিকে প্রতিকায়িত করো এবং তার অনুসারী সত্য সারণী গঠন করো। এমন নয় যে রাম যাবে। দেখো রাম যাবে, ধরলাম পি, আর এমন নয় যে, তাহলে কী হবে, অস্বীকার হবে। তাহলে এর বচনাকার হবে অস্বীকার পি। তাহলে দেখো একটা বচন গ্রাহক আসে, তাহলে সারি কটা হবে, দুটো হবে। তাহলে দুটো সারি আঁকবো, এই একটা সারি আর একটা সারি, আর আমরা একটা বেশি আঁকবো। তাহলে বচন গ্রাহক আছে একটা, তাহলে পি, তাহলে পির মান কী হবে, একটা টি হবে, একটা এফ হবে। তাহলে অস্বীকার পির মান কী হবে, পির বিপরীত মান এফ টি। তাহলে এটি হলো অস্বীকার পির অনুসারী সত্য সারণী। 10, সংযোগিক বচন কখন মিথ্যা হয়। যখন সংযোগিক বচনের যে কোনো একটি সংযোগী মিথ্যা হয় তখন সংযোগী বচন মিথ্যা হয়। অথবা সত্য সারণীর সাহায্যে ইমপ্লাইজ ধ্রুবকের সংজ্ঞা দাও। তাহলে প্রথমে আমরা ইমপ্লাইজের সূত্র লিখব, পি ইমপ্লাইজ কিউ। তাহলে দেখো এখানে বচন গ্রাহক আছে কটা, দুটো, তাহলে সারি কটা হবে, চারটে। একটা পি হবে, একটা কিউ। তাহলে প্রথম দুটো টি হবে আর পরের দুটো কী হবে, এফ। আর কিউর মানে একটা টি, একটা এফ, টি এফ। তাহলে এবার পি ইমপ্লাইজ কিউ লিখব। তাহলে ইমপ্লাইজের সূত্র কি, টি এফ এ এফ। তাহলে টি এফ কোথায় আছে, দেখো এখানে আছে টি এফ, তাহলে টি এফ এ এফ, আর বাদ বাকি সব কী হবে, টি হবে। তাহলে এইভাবে এর সংজ্ঞা লিখতে হবে, যদি কোনো প্রাকল্পিক বচনের পূর্বগ সত্য এবং অনুর্গ মিথ্যা হয় তাহলে সেই প্রাকল্পিক বচনটি মিথ্যা হবে, আর অন্য সব ক্ষেত্রে প্রাকল্পিক বচনটি সত্য হবে। 11, সাদৃশ্যমূলক আরোহ অনুমান কাকে বলে। দুই বা ততোধিক বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে এবং সেই সাদৃশ্যের ভিত্তিতে যখন তাদের মধ্যে অপর কোনো নতুন সাদৃশ্যের অস্তিত্ব অনুমান করা হয় তাকে বলা হয় সাদৃশ্যমূলক আরোহ অনুমান। 12, আরোহ অনুমানের আকারগত ভিত্তি কী কী। প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নিয়ম। অথবা অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কি মূল্যহীন বলা যায়, না, অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে মূল্যহীন বলা যায় না, কারণ আমরা দৈনন্দিন জীবনে কার্যকারণ নিয়মের উপর নির্ভর না করে অনেক সময় অবাধ অভিজ্ঞতার ভিত্তিতেই সিদ্ধান্তে উপনীত হই। এছাড়া এই ধরনের অনুমান কার্যকারণ সম্পর্কে একটা ইঙ্গিত দিয়ে থাকে, তা অস্বীকার করা যায় না। 13, সামান্যীকরণ বলতে কী বোঝায়। যে মানসিক প্রক্রিয়ায় কয়েকটি বিশেষ ঘটনা বা বস্তু পর্যবেক্ষণ ও পরীক্ষণ করে সমজাতীয় সমগ্র বিষয় বা বস্তুর বিমূর্ত ধারণা গঠন করা হয় তাকে সামান্যীকরণ বলে। 14, কারণের সহায়ত্ব শর্ত কাকে বলে। যে শর্ত উপস্থিত থেকে কার্য ঘটায় তাকে সহায়ত্ব শর্ত বলে। 15, সুইচ অন করা পাকা চলার কারণ। এক্ষেত্রে কারণ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে, আবশ্যিক শর্তে। অথবা মিল স্থায়ী কারণ বলতে কী বলেছেন। যেসব ঘটনার সম্পূর্ণভাবে অপসারণ করা সম্ভব নয় দার্শনিক মিল তাদের নাম দিয়েছেন স্থায়ী কারণ। 16, বহুকারণবাদের একটি অসুবিধা উল্লেখ করো। বহুকারণবাদের একটি অসুবিধা হলো এই মতটি গ্রহণ করলে কারণকে কখনোই অপরিবর্তনীয় ও সত্যহীন রূপে গণ্য করা যায় না। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।